আসসালামু আলাইকুম। মিয়ানমারে ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে যাবে 10,000। আবারও গ্রিনল্যান্ড দখলে নেয়ার কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। ইউক্রেনে জাতিসংঘের অধীনে নতুন সরকার গঠনের প্রস্তাব রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের। সিগন্যাল অ্যাপ গ্রুপ চ্যাট স্ক্যান্ডাল জটিল রূপ নিচ্ছে যুক্তরাষ্ট্রে। বড় ধরনের গোয়েন্দা ব্যর্থতার অভিযোগ। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। মিয়ানমারের প্রলয়ঙ্কারী ভূমিকম্পের মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে যেতে পারে 10,000। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের পক্ষ থেকে শুক্রবার বলা হয়েছে এই কথা। মিয়ানমারের কেন্দ্রীয় শহর প্রাচীন রাজধানী মান্দালয়ে শুক্রবার আঘাত করে 7.7 মাত্রার ভূমিকম্প। প্রতিবেশী থাইল্যান্ডেও আঘাত করে এই ভূমিকম্পে সম্পূর্ণ মাটির সাথে মিশে গেছে মিয়ানমারের অনেক বহুতল ভবন ও স্থাপনা। ভবনের নিচে চাপা পড়ে আছে হাজার হাজার মানুষ। লোকজনের ব্যক্তিগত মোবাইলে ধারণ করা ভূমিকম্পে একের পর এক ভবন ধসে পড়ার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মিয়ানমারের জান্তা প্রধান মিং অং লাইং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন সাহায্যের জন্য এগিয়ে আসার। এত বড় দুর্যোগ মোকাবেলায় তেমন কোনো সামর্থ্যই নেই মিয়ানমারের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার হোয়াইট হাউসে বলেছেন তার দেশ মিয়ানমারকে সহায়তা করবে ভূমিকম্পে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায়। জান্তা শাসিত মিয়ানমারে তেমন প্রবেশাধিকার নেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের, ফলে সেখানকার ভূমিকম্পের ভয়াবহতা সামনে আসতে বেশ সময় লাগছে। মানুষের ব্যক্তিগত মোবাইলে এবং ফোনে ধারণকৃত ছবি ও ভিডিও ভূমিকম্পের ভয়াবহতার পরিমাপের প্রধান উপায়। মিয়ানমার বর্তমানে বিশ্বের অন্যতম একটি দরিদ্র দেশ। মিয়ানমারে 2021 সাল থেকে চলছে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। দীর্ঘ গৃহযুদ্ধে দেশটি বর্তমানে সম্পূর্ণ লণ্ডভণ্ড। দেশটির 60% বেশি এলাকা বর্তমানে নিয়ন্ত্রণ করছে বিদ্রোহীরা। 2020 সালের শেষের দিকে জাতীয় নির্বাচনে জয়লাভ করেন অং সান সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি। কিন্তু নির্বাচনে কারচুপির অভিযোগ করে 2021 সালের 1 ফেব্রুয়ারি নতুন সরকারের শপথ গ্রহণের দিন মিয়ানমার আর্মি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে। এরপর থেকে সুচির দল আর্মির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আর্মির বিরুদ্ধে যুদ্ধে তাদের সাথে এগিয়ে আসে দেশটিতে কয়েক দশক ধরে যুদ্ধরত সমস্ত সীমান্তবর্তী রাজ্যের বিদ্রোহী বাহিনী। চলমান গৃহযুদ্ধে মিয়ানমারে নিহত হয়েছে হাজার হাজার মানুষ। ঘরবাড়ি ছেড়ে জঙ্গলে আশ্রয় নিয়েছে 20 লাখেরও বেশি বর্মী। 2017 সালে মিয়ানমার আর্মি, পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী এবং স্থানীয় বৌদ্ধ সন্ত্রাসীরা মিলে আরাকানের রোহিঙ্গা মুসলমানদের উপর গণহত্যা পরিচালনা করে। এর ফলে 12 লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নেয় বাংলাদেশে। সেই মিয়ানমার গত কয়েক বছর ধরে নিজেরা নিজেদের হত্যা করছে গৃহযুদ্ধে জড়িয়ে। দীর্ঘ গৃহযুদ্ধে মিয়ানমার মূলত দুইভাবে বিভক্ত হয়ে পড়ে, একদিকে মিয়ানমারের জনসাধারণ এবং অপরদিকে মিয়ানমার আর্মি। আবারও গ্রিনল্যান্ড দখলে নেয়ার কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ডোনাল্ড ট্রাম্প বলেন, বিশ্ব শান্তি এবং নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ডকে দখলে নেওয়া খুবই প্রয়োজন। ট্রাম্প বলেন, আমি কেবল যুক্তরাষ্ট্রের শান্তি ও নিরাপত্তার কথা বলছি না, আমি বিশ্ব শান্তি ও নিরাপত্তার কথা বলছি। ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার দায়িত্ব গ্রহণের পর গ্রিনল্যান্ড দখলে নেওয়ার কথা বলেন। তিনি গ্রিনল্যান্ডকে স্বেচ্ছায় যুক্তরাষ্ট্রের সাথে যোগ দেওয়ার আহ্বান জানান অথবা গ্রিনল্যান্ডকে কিনে নেওয়ার কথা বলেন। এর কোনোটা না হলে তিনি গ্রিনল্যান্ড দখলে প্রয়োজনে শক্তি প্রয়োগের হুমকি দেন। গ্রিনল্যান্ড বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ। উত্তর মেরু অঞ্চলে অবস্থিত এই দ্বীপটি মূলত বরফে ঢাকা থাকে সারা বছর। এটি ডেনমার্কের অধীনে একটি স্বায়ত্তশাসিত দ্বীপ। কৌশলগতভাবে গ্রিনল্যান্ড যেমন গুরুত্বপূর্ণ, তেমনি দ্বীপটিতে রয়েছে বিপুল পরিমাণ মূল্যবান খনিজ সম্পদ। দ্বীপটি ঘিরে রয়েছে বিশাল সমুদ্র সম্পদ। রাশিয়া যুক্তরাষ্ট্র সম্ভাব্য যে কোনো বড় যুদ্ধে যুক্তরাষ্ট্রে হামলার ক্ষেত্রে রাশিয়া ব্যবহার করবে গ্রিনল্যান্ডের আকাশসীমা। সে কারণে যুক্তরাষ্ট্র দখলে নিতে চায় দ্বীপটি। গ্রিনল্যান্ডে বর্তমানে রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি। এদিকে শুক্রবার গ্রিনল্যান্ড সফর করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। গ্রিনল্যান্ড সফরে ভ্যান্স তীব্র সমালোচনা করেছেন ডেনমার্কের। তিনি বলেছেন, ডেনমার্ক গ্রিনল্যান্ডকে কোনো গুরুত্ব দিচ্ছে না। গ্রিনল্যান্ডের অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ। ডেনমার্কের অবহেলার কারণে রাশিয়া এবং চীন আধিপত্য বিস্তার করেছে দ্বীপটি ঘিরে। ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন একটি প্রস্তাব সামনে এনেছেন পুতিন। শুক্রবার পুতিন বলেছেন, জাতিসংঘের অধীনে ইউক্রেনে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করা যেতে পারে। তারা ইউক্রেনে একটি শান্তিপূর্ণ নির্বাচনের আয়োজন করবে, তারপর নতুন নির্বাচিত সরকারের সাথে আমরা শান্তি চুক্তি করব। পুতিন বলেন, জেলেনস্কি বর্তমানে ইউক্রেনের একজন অবৈধ প্রেসিডেন্ট হিসেবে তার মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। জাতিসংঘের অধীনে ইউক্রেন একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা হতে পারে।
এদিকে শুক্রবার ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়ার কুরস্ক, বেলগোরোড এবং সারাটভ রাজ্যে। যুক্তরাষ্ট্রের দেওয়া হিমার্স মিসাইলের সাহায্যে এসব অঞ্চলে রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় ইউক্রেন। এই ঘটনাকে মস্কো যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করছে। সম্প্রতি ট্রাম্পের আহ্বানে মস্কো এবং কিয়েভ সম্মত হয় একে অপরের জ্বালানি অবকাঠামোতে হামলা না করার। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা শুক্রবার রাশিয়ায় অভিযোগ করেছেন, ব্রিটেন এবং ফ্রান্সের ইন্ধন ও সহযোগিতায় শুক্রবার ইউক্রেন হামলা চালিয়েছে কুরস্কে জ্বালানি স্থাপনায়। সিগন্যাল চ্যাট নিয়ে বিতর্ক এবং আলোচনা ক্রমেই জটিল রূপ ধারণ করেছে যুক্তরাষ্ট্রে। বড় ধরনের ব্যর্থতার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে। একই সাথে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে দায়িত্বহীনতার বিষয়। যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে সিগন্যাল অ্যাপের গ্রুপ চ্যাট আলোচনায় 11 মার্চ প্রবেশ ঘটে একজন সাংবাদিকের। ওই সাংবাদিক 24 মার্চ নিজ থেকে তা প্রকাশের আগ পর্যন্ত এই বিষয়টি জানতে পারেনি দেশটির কোনো গোয়েন্দা সংস্থা। অপরদিকে একটি ফ্রি পাবলিক অ্যাপের শীর্ষ পর্যায়ের গ্রুপ চ্যাটে সিআইএর মতো গোয়েন্দা সংস্থার প্রধান কেমন করে রাষ্ট্রের অতি গোপন সামরিক সিদ্ধান্ত ও পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন তা ভেবে বিস্মিত দেশটির অনেক সাবেক গোয়েন্দা কর্মকর্তারা। সিএনএনের বিশ্লেষণে বলা হয়েছে, সিগন্যাল অ্যাপ কেলেঙ্কারির ঘটনা ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় ধাক্কা। খবরে বলা হয়, সিগন্যাল অ্যাপের গ্রুপ চ্যাটে সিআইএ প্রধান র্যাডক্লিফ যেসব তথ্য প্রকাশ করেছেন তা আবারও গ্রুপের কয়েকজন সদস্য তাদের পরিচিত লোকজনের কাছে শেয়ার করেছেন, যা খুবই উদ্বেগজনক ঘটনা। বিশ্লেষকদের মতে, সিআইএর মতো একটি গোয়েন্দা সংস্থার প্রধান কেমন করে রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা সংক্রান্ত গোপন তথ্য নিয়ে আলোচনা করতে পারেন গ্রুপে। আর এই গ্রুপ চ্যাটে একজন সাংবাদিককে ভুল করে আমন্ত্রণ জানানোর ঘটনাই বা এতদিন গোপন থাকলো কেমন করে? প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে গত 16 মার্চ ইয়েমেনে হামলা পরিচালনা করে যুক্তরাষ্ট্র। এই হামলা পরিচালনার আগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রতিরক্ষামন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, সিআইএ প্রধান সহ আরও অনেক উচ্চ পর্যায়ের কর্মকর্তারা সিগন্যাল নামক একটি অ্যাপে নিজেদের মধ্যে গ্রুপ চ্যাট করেন। কিন্তু দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস ভুল করে এই গ্রুপ চ্যাটে অন্তর্ভুক্ত করেন দি আটলান্টিক ম্যাগাজিনের এডিটর ইন চিফ জেফ্রি গোল্ডবার্গ নামের একজন সাংবাদিককে। ফলে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে সামরিক বিষয়ক আলোচনার সবকিছু চলে যায় ওই সাংবাদিকের কাছে। 24 মার্চ ফাঁস হয়ে সামনে আসে এই ঘটনার খবর। 11 মার্চ ওয়ার্ল্ডস গ্রুপ চ্যাটের আমন্ত্রণ জানান সাংবাদিক জেফ্রি গোল্ডবার্গকে। 16 মার্চ ইয়েমেনে হামলার দিন পর্যন্ত তাদের নিজেদের মধ্যে সিগন্যাল অ্যাপে যত আলোচনা হয়েছে তা সব জানতে পারেন ওই সাংবাদিক। 25 মার্চ থেকে তিনি তা ম্যাগাজিনে প্রকাশ করতে শুরু করেছেন। এরপর ম্যাগাজিনটির সূত্র ধরে যুক্তরাষ্ট্রের অন্যান্য গণমাধ্যমেও তার প্রকাশ করতে শুরু হয়। তাতে দেখা যায় অতিশয় গোপন আর গুরুত্বপূর্ণ অনেক বিষয় নিয়ে তারা সিগন্যাল অ্যাপের গ্রুপ চ্যাটে আলোচনা করছেন। এ ঘটনায় বর্তমানে বেকায়দায় পড়েছে দেশটির সব রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।